আমাদের দেশের একটা রাজ্য সে জ্বলছে এবং যেই রাজ্যের ডবল ইঞ্জিন সরকার, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই দায় নিয়ে তো অবিলম্বে পদত্যাগ করা উচিত। যখন মণিপুর জ্বলছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে, এই দেশ চালাতেই ব্যর্থ, মণিপুর চালানো ব্যর্থ। আমি তো বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। যা করা উচিত সেগুলো আগে প্রতিষ্ঠা করা হোক মণিপুরে, তারপরে তো মণিপুরে যা হবে। মণিপুর ভারতবর্ষের যে একটা রাজ্য, ভারতবর্ষের রাজ্যটাকে আমরা যদি এইভাবে দেখতে পারি না মণিপুরকে। সিং 21 মাস ধরে কি করেছে ওখানে? আর প্রথম কথা হলো তো বীরেন সিংয়ের মুখ্যমন্ত্রী, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যখন পরিস্থিতি এরকম দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজের হস্তক্ষেপ করে সেখানে মণিপুর শান্ত করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী যতদিন অবধি না মণিপুর শান্ত হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ওখানে পড়ে থাকা উচিত ছিল। 21 মাস নির্বাচনের পরিস্থিতি আছে? তোমার মনে হয় ওখানে নির্বাচনের পরিস্থিতি আছে? এই সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব আছে, সমস্ত কিছু আছে, আমরা কিছু জিনিস পাচ্ছি মিডিয়ার মাধ্যমে। তো অর্ধেক খবর ভারতবর্ষের বেশিরভাগ মানুষের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে 13ই নভেম্বর মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। তার আগে আমরা দেখলাম মূলত 4 দিন আগে 9ই নভেম্বর সেখানকার মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। বীরেন সিংহের কোনো বিকল্প না পেয়েই কি 4 দিন পরে তার জন্য রাষ্ট্রপতির শাসন জারি করা হলো? বিকল্প তো অনেক আগেই খুঁজে নেওয়া উচিত ছিল। মণিপুর 21 মাস ধরে জ্বলছে, আমার দেশের 250 জনের বেশি সহনাগরিক প্রাণ দিতে হয়েছে, মহিলাদের বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে, মহিলাদের ওপরে ধর্ষণ করা হয়েছে, মায়ের সামনে বাচ্চাকে খুন করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশ স্টেশনে ঢুকে অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে। ওখানে কোনো আইনের শাসন ছিল না। 21 মাস ধরে আমাদের দেশের একটা রাজ্য সে জ্বলছে এবং যেই রাজ্যের ডবল ইঞ্জিন সরকার, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই দায় নিয়ে তো অবিলম্বে পদত্যাগ করা উচিত। যখন মণিপুর জ্বলছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে, সংসদে দাঁড়িয়ে যখন মহিলাদের বিবস্ত্র করা ছবি যখন আমরা দেখলাম, ভিডিওতে আসলো, সংসদে দাঁড়িয়ে যখন বিরোধীরা সোচ্চার, তৃণমূল কংগ্রেস যখন সোচ্চার, উনি বাইরে বেরিয়ে 32 সেকেন্ডের বক্তব্য দিচ্ছেন মিডিয়াতে। এত অসংবেদনশীল প্রধানমন্ত্রী, এত যারা দেশটাকে শাসন করতে পারছে না, যারা রাজ্যকে, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে, যেখানে আমার দেশের সহনাগরিকরা পুড়ে মরছে, হত্যা হচ্ছে, দুটো গোষ্ঠীর মধ্যে দাঙ্গা হচ্ছে, সারা যখন এই পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না, তাহলে এই লজ্জা ভারতবাসী হিসাবে আমাদের সবার লজ্জা। 2024-25-এ দাঁড়িয়ে এই ঘটনা ঘটছে, আর আমাদের দেশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। রাষ্ট্র যদি চায় দাঙ্গা হতে পারে না, রাষ্ট্র যদি চায় এই পরিস্থিতি রাজ্যকে যে কোনো মুহূর্তে শান্ত করতে পারত, চায়নি। তারা মনে করেছে যে মণিপুর জ্বলুক। যদি আজকে এটা বড় বেশি সাংসদ হতো, যেহেতু মণিপুরে এরা না সবটাই ভোটের রাজনীতি করে, এরা ক্যালকুলেট করে যে মণিপুরে কটা সাংসদ আছে, মণিপুরের ওপরে সেই হিসাবে নজর দেব, আর ইউপিতে কটা সাংসদ আছে সেইভাবে নজর দেব। তো এইভাবে মানুষের জীবনের মূল্য দিতে হয়েছে মণিপুরকে। আর ওখানে এখন কি গোষ্ঠীদ্বন্দ্ব, কে পাচ্ছে না, কাকে পাচ্ছে না, মণিপুরে মুখ খুঁজে পাচ্ছে না, কেউ যোগ্যই নয়, তার অযোগ্যদের দল একটা বিজেপি, তাহলে মুখ্যমন্ত্রী করতে হবে। প্রশাসনিকভাবে তো নিজের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলে গেছে, কারণ আর কিছুদিনের পরে অনস্থির। ডেফিনেটলি বীরেন সিং 21 মাস ধরে কি করেছে ওখানে? আর প্রথম কথা হলো তো বীরেন সিংয়ের মুখ্যমন্ত্রী, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যখন পরিস্থিতি এরকম দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজের হস্তক্ষেপ করে সেখানে মণিপুর শান্ত করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী যতদিন অবধি না মণিপুর শান্ত হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ওখানে পড়ে থাকা উচিত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর তো ইমিডিয়েটলি অমিত শাহ পদত্যাগ করা উচিত, এই দায় নিয়ে আগেই পদত্যাগ করা উচিত ছিল। বীরেন সিং আর স্বরাষ্ট্রমন্ত্রীর, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আরও আগে পদত্যাগ করা উচিত ছিল। এই লজ্জা দেশবাসী হিসাবে, ভারতবাসী হিসাবে সারা বিশ্বের কাছে আমাদের লজ্জা। মণিপুর জ্বলছে, 2024-25-এ দাঁড়িয়ে একটা দেশের রাজ্য জ্বলছে, থানায় ঢুকে তার অস্ত্র কেড়ে নিচ্ছে, মানুষকে পুড়িয়ে খুন করছে, বিবস্ত্র করে 2 কিলোমিটার হাঁটাচ্ছে। এমনকি সেখানকার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আছে যে মেতাইদের অস্ত্র সরবরাহ করতে তিনি পিছন থেকে সাহায্য করেছেন। আমি কি বললাম? দাঙ্গা লাগানোর জন্য যা করানো, দাঙ্গা বাঁধিয়ে এটাকে কন্টিনিউ করার জন্য যা করানোর হোক, বিভিন্ন ধরনের জিনিস এই সরকারটা করে গেছে, কন্টিনিউয়াসলি করেছে। সরকার যদি চাইতো, রাষ্ট্র যদি চাইতো, এবং ওই রাজ্যের প্রশাসন যদি চাইতো, তাহলে এই জিনিস 2 বছর 21 মাস ধরে চলতে পারতো না।
দাদা, যেখানে রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপি, সেখানে নিজের রাজ্যে বাধ্য হলো বিজেপির তরফ থেকে তার মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে। সেখানে একদম আমরা যদি দেখি যে এমার্জেন্সির পরে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো নিজের রাজ্যে, যেখানে একদম রাষ্ট্রপতি শাসন জারি করা হলো, তাহলে এটা তো বিজেপি নিজের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিজেপি দেশ চালাতেই ব্যর্থ, মণিপুর চালানো ব্যর্থ। আমি তো বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যেই রাজ্যে এই ঘটনা, তুমি যাও কালকে মণিপুরে গিয়ে নিজেরা গিয়ে দেখো, মিডিয়া সমস্ত চিত্র বাইরে আনতে পারবে না। তোমাদের চ্যানেল ওখানে গিয়ে একদিন গিয়ে তোমরা গিয়ে খবর নাও যে পরিস্থিতি কী, ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। এই ব্যর্থতা তো সারা দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, মণিপুরেও হচ্ছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় ডবল ইঞ্জিন সরকারের বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ঘটনা হচ্ছে না। আজকে ভারতবর্ষে আমরা মানে বিভিন্ন ধরনের মানুষ যারা এত নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যর মধ্যে এখন ফাটল দেখা দিচ্ছে এই সরকারটা আসার পরে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই যারা সংখ্যালঘু তারা নিজেদের সেফ ফিল করছে না বিভিন্ন জায়গায়, এটা তো ঘটছে। এরকম ডবল ইঞ্জিন সরকারের বিভিন্ন জায়গায় ঘটছে। তাদের বিভিন্ন জাতির মধ্যে দাঙ্গা, গোষ্ঠীর মধ্যে দাঙ্গা, এগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে। কিছু খবর চেপে দেওয়া হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব আছে, সমস্ত কিছু আছে, আমরা কিছু জিনিস পাচ্ছি। মিডিয়ার মাধ্যমে তো অর্ধেক খবর ভারতবর্ষের বেশিরভাগ মানুষের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না, সরকারের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে। দাদা, ইতিমধ্যে আমরা জানি রাষ্ট্রপতি শাসন তো জারি করা হচ্ছে, কিন্তু বিধানসভা কিন্তু এখনও ভাঙা হয়নি। অর্থাৎ বিধানসভা পুনর্জীবনের জন্যই কি 27-এর নির্বাচনকে মাথায় রেখে যে বিধানসভা না ভেঙে আমরা রাষ্ট্রপতি শাসন জারি করব, তাহলে ক্ষমতায় কি আসতে পারবে না সেটা ভয় আছে? না, দেখ, ক্ষমতার দেখুন, আমরা সবাই চাই যে গণতন্ত্রের মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, নির্বাচন হবে সুষ্ঠুভাবে। কিন্তু নির্বাচনে জেতার পরে এই সরকারটা ওইখানে ভারতীয় জনতা পার্টি যেই গোষ্ঠীরই হোক, যেই দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই হচ্ছে, যেই গোষ্ঠীরই হোক, আজকে একটা মানুষ ওখানে, একটা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, তুমি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় এসছো, তারপরে তুমি মানুষের নিরাপত্তা দিতে পারতো? 21 মাস ধরে চলতে পারে? একটা জায়গায় বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলো, প্রশাসন হস্তক্ষেপ নেবে, 24 ঘন্টার মধ্যে শান্ত করবে। 24 ঘন্টা, 48 ঘন্টা, 21 মাস নির্বাচনের পরিস্থিতি আছে? তোমার মনে হয় ওখানে নির্বাচনের পরিস্থিতি আছে? মানুষ থাকতে পারছে না ওখানে, অধিকাংশ পরিবার ঘর ছাড়া, মানুষ থাকতে পারছে না, নিজেদের ঘরে নেই, ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এই গোষ্ঠী ওই গোষ্ঠীর ঘর পুড়িয়ে দিচ্ছে, এই গোষ্ঠী ওই গোষ্ঠীর ঘর পুড়িয়ে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা তুমি যদি সুস্থ স্বাভাবিক না করে, নির্বাচনটাও হবে কি করে? এই পরিস্থিতিতে তো নির্বাচনও পসিবল নয়। নির্বাচনটা হবে কি করে? আগে ওখানকার মানুষের জীবনযাত্রার মান, ওখানকার মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এবং তার জন্য ওখানকার সমস্ত রাজনৈতিক দল, ওখানকার সমস্ত মানুষ, ওখানকার এবং প্রশাসন থেকে আরম্ভ করে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সবাই মিলে এই পরিস্থিতি স্বাভাবিক করুক, তারপর নির্বাচন দেখা যাবে। মানুষের জীবনযাত্রা সঠিক না হয়ে কোনো নির্বাচন মণিপুরে করার মতো পরিস্থিতি নেই। 2027-25-এ দাঁড়িয়ে 27-এর গল্প শুনে আমরা কি করব? আজকে 25-এর ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আমি চাইবো 28 ফেব্রুয়ারির মধ্যে যাতে পরিস্থিতিটা ঠিক হয়ে যায়। দাদা, এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে যেই মুহূর্তে সিএম পদত্যাগ দিলেন মণিপুরে, ঠিক সেই সময়ে আমরা সমাজ মাধ্যমে একটি পোস্ট বারবার সবার সামনে এলো যে একজন ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, তিনি একটি বক্তব্য বলেছেন, এবং সেক্ষেত্রে সমস্ত তরফ থেকে, প্রশাসনিক তরফ থেকে, এমনকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তিনিও বক্তব্য রাখলেন। যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে সমাজ মাধ্যমে, যে মণিপুরের এই খবরটাকে দমন করার জন্যই এই খবরটাকে এত বেশি করে সবার সামনে তুলে ধরা হয়েছে, অর্থাৎ সিএম যে পদত্যাগ করেছে সেই খবরটার জন্য। না, আমার মানে প্রথম কথা হলো, যেই ইউটিউবারের যেই বক্তব্য সামনে এসছে, সেই ইউটিউবার যেই বক্তব্য অত্যন্ত খারাপ, কুরুচিকর, ওর মধ্যে কোনো হিউমার নেই, কিছু নেই, মজা নেই, অত্যন্ত মানে নিন্দনীয়। এতে ভাষা মানে কি, কুরুচিকর বক্তব্য, এটা নিয়ে আলাদাভাবে। কিন্তু আমার বক্তব্য হলো, মণিপুরের খবর তো দীর্ঘদিন 21 মাস ধরে চাপা হচ্ছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে, মিডিয়ার খবর বাইরে বহুভাবে চাপার চেষ্টা করা হয়েছে, তারপরেও এসছে বাইরে। যখন মহিলাদের বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে, সেই সময় তো মণিপুরে দাঁড়িয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ, তারপরেও তো খবর চলে এসছে। কিছু না কিছুভাবে আজকের যুগে চলে আসবেই, কিন্তু আটকানোর চেষ্টা তো হয়েছে, এটা তো নতুনত্ব নেই। কিন্তু দুটো, আর যেই ইউটিউবারের কথা হচ্ছে তাকে তো পিঠ চাপড়ে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী,
আমাদের দেশের প্রধানমন্ত্রী তো সেই ইউটিউবারের পিঠ চাপড়ে দিয়েছে। তাই এগুলো মোদিজি এগুলো করে এবং কিছু মিডিয়া তাতে মদত দেয়। কিন্তু আমাদের বক্তব্য হলো যে দুটোকে আমরা অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি এখানে দাঁড়িয়ে যে ইউটিউবার যে বক্তব্যটা করেছে সেটা অত্যন্ত কুরুচিকর, কিন্তু মণিপুরে জীবনযাত্রা, মানুষের স্বাভাবিক জীবনযাপন এবং আমাদের সংবিধান আমাদের যে রাইট দিয়েছে সেগুলো কিচ্ছু নেই মণিপুরে। সেগুলো আগে প্রতিষ্ঠিত করা হোক। মানুষের স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন, সুস্থ জীবনযাপন করার জন্য ভাবে যা করা উচিত সেগুলো আগে প্রতিষ্ঠা করা হোক মণিপুরে। তারপরে তো মণিপুরে যা হবে। মণিপুর ভারতবর্ষের যে একটা রাজ্য, ভারতবর্ষের রাজ্যটাকে আমরা যদি এইভাবে দেখতে পারি না মণিপুরের জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের যা ভাবনা চিন্তা, আমি বললাম না এই সংসদ কটা সাংসদ সেই হিসাবে মণিপুরকে দেখছে। ছোট্ট রাজ্য আমরা দেখব না। মণিপুরের প্রতি এদের অবহেলা, এই অবহেলার জন্য এবং নিজেদের ইচ্ছার জন্য এটা হয়েছে। দাদা, এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে তুলনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা বলছেন যে এই যে রাষ্ট্রপতির শাসন জারি করার, বিধানসভা না ভেঙে এই সিদ্ধান্ত, অর্থাৎ এই ক্ষমতা কায়েম করার এই সিদ্ধান্তকে বিজেপির যদি কেউ সমর্থন করে তাহলে তারা মমতা ব্যানার্জিকেও সমর্থন করছেন। কারণ তিনি বলছেন যে এই একই টেকনিকে দীর্ঘদিন যাবৎ মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলিতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বসে নির্বাচন হতে দেননি তিনিও। কংগ্রেস না এর জন্য সব জায়গায় হারে। মমতা ব্যানার্জি একমাত্র এটা মেনে নিতে হবে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, আমরা সমস্ত রাজ্যে জিতলেও পশ্চিমবঙ্গে এসে ভারতীয় জনতা পার্টি হারে। আর হারায় কে? তৃণমূল কংগ্রেস নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কংগ্রেস এইসব কথা বলে, অপ্রাসঙ্গিক কথাবার্তা। একটা দেশের রাজ্যের সাথে তুলনা করছে লোকাল পৌরসভাগুলো নির্বাচন না হলে অ্যাডমিনিস্ট্রেটর বসানোর নিয়মটা এটা তো আছেই। তো পৌরসভাতে অ্যাডমিনিস্ট্রেটর বসে চলছে, তার মানে ওখানে রাজ্যকে বিধানসভা না ভেঙে রাষ্ট্রপতি শাসন জারি করার সাথে এক অদ্ভুত। এরা না শূন্য থেকে মাইনাসে যাওয়ার জন্য এই কথাগুলো বলে। সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুর নিয়ে আমাদের রাজ্যের সাংসদরা পার্লামেন্টে গিয়ে সংসদ ভবনে দাঁড়িয়ে যেই আন্দোলনটা করেছে, কংগ্রেস আনফর্চুনেটলি সেই আন্দোলনটা যদি করতো তাহলে আমাদের ভাল লাগতো। কংগ্রেস এইসব কথা বলে বেকার এই কথাগুলো বলছে, এর কোনো মানে নেই। অপ্রাসঙ্গিক এবং এর সাথে কোনো তুলনাই চলে না। তারা বলছেন যে রাজনৈতিক এবং মানসিক এবং রাজনৈতিক ডিএনএর ক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পার্থক্য নেই। আর মুশকিল হলো আর কংগ্রেসের বড় নেতারা ভারতীয় জনতা পার্টিতে গিয়ে কোলে গিয়ে দোল খায়। সমস্ত এতই যদি আদর্শ নীতি ভারতবর্ষের মানুষগুলোকে বোঝাতে পারে না কেন? ভারতবর্ষের মানুষগুলোকে বোঝাতে পারলেই তো মিটে যায়। পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাতে পারে না। কোনো জায়গায় জেতা সিটগুলো হারে, জেতা রাজ্যগুলো যেখানে মানুষ বিজেপিকে হারাতে চায়, এদের অপদার্থতার জন্য সেখানেও হারে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যদি মনে করে অ্যাটাক করবে, তাহলে কংগ্রেসকেও সেই ভাষায় মানুষ প্রত্যাখ্যান করবে। ভারতীয় জনতা পার্টি যেরকম মানুষ পছন্দ করছে না, তবুও ভারতীয় জনতা পার্টি কিছু রাজ্যে জিতে যাচ্ছে এই অপদার্থতার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করে, কংগ্রেস সেটা থেকে শিখুক। কংগ্রেসের কি ডিএনএ কি না আছে সেইগুলো, কংগ্রেসের যদি প্রাচীন কংগ্রেসের কথা বলা হয়, পশ্চিমবঙ্গের বুকে আদি কংগ্রেসের পতাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পতাকাতে কনভার্ট করে দিয়ে এবং তাদের সেন্টিমেন্টটাকে, এটা সিপিএমের সাথেও কীভাবে ঘর করেছে আমরা জানি। যেই সিপিএম একের পর এক কংগ্রেস কর্মীকে খুন করেছে, যেই সিপিএম একের পর এক কংগ্রেস কর্মীর পরিবারের প্রতি অত্যাচার করেছে, সেই সিপিএমের সাথে এরা জোট করে ঘর করে। তাই এদের ডিএনএ আগে চেক করুক। আমাদের তৃণমূল কংগ্রেস, আমরা জানি আমাদের ডিএনএ কী, এবং আমরা ভারতীয় জনতা পার্টিকে লড়াই করে হারাতে অক্ষম নই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।